হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন্ট জিকে ইন বেঙ্গলি। সম্পূর্ণ বাংলাতে তোমাদের লুসিয়েন্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি। আজকে তোমাদের করাবো হিস্ট্রি থেকে ক্লাস। ওকে, ভারতের ইতিহাসের যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে ইউরোপীয়দের আবির্ভাব। ওকে, ভারতে যে ইউরোপীয়দের যে আগমন হয়েছিল সেই চ্যাপ্টারটা তোমাদের লুসিয়েন্টে যেটা আছে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটা থেকে তোমাদের আমি করাচ্ছি। ওকে, সাথে তোমাদের যে ডেসক্রিপটিভ বইটা আছে লুসিয়েন্টের সেখানের ইনফরমেশনগুলোকে তোমাদের এই প্রত্যেক ক্লাসে আমি রাখছি, যাতে করে তোমাদের ইকুয়ালি ভাবে কভার হয়ে যায়। ওকে, সেরকমভাবেই তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, প্রত্যেকটা এক্সামে তোমাদের হেল্প করবে এই লুসিয়েন্টের ক্লাসগুলো। ওকে, এর আগে তোমাদের লুসিয়েন্টের যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের কভার করে দিয়েছি সেইগুলো চার্ট তোমাদেরকে আমি সামনে দিয়েছি। এতগুলো চ্যাপ্টার তোমাদের টোটাল কমপ্লিট করা আছে আমার প্লেলিস্টে, তোমরা যে অবশ্যই ক্লাসগুলো চেক করো, ওখানে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের করাবো হচ্ছে অ্যাভেন্ট ইন ইউরোপ, অর্থাৎ ইউরোপীয়দের যে আবির্ভাব হয়েছিল ভারতে সেই চ্যাপ্টারটা তোমাদের কাছে করাবো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটা। এছাড়া লুসিয়েন্টের বায়োলজি, জিওগ্রাফি, কম্পিউটার, ফিজিক্স এই সমস্ত ক্লাসগুলো চলছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ওখানে গিয়ে তোমরা অবশ্যই সেগুলো চেক আউট করে ক্লাসগুলো করবে, তাতে করে তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। আর যদি তোমাদের ক্লাসটা যদি হেল্পফুল বলে মনে হয় এবং তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবে। শেয়ারটা করো যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি অনেকটা মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। ওকে, আর চলো তাহলে শুরু করি আজকে ইতিহাসের এই চ্যাপ্টারটা, ইউরোপীয়দের ভারতে আগমনটা। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অনেকটাই হেল্প হবে। দেখো, প্রথমেই তোমাদের আমি সূচনা করব অষ্টাদশ শতকে ভারতবর্ষে যে ব্রিটিশ শাসনের যে সূচনা পর্ব, সেই সূচনা পর্বটা শুরু হয়েছিল অষ্টাদশ শতকে। বিভিন্ন ইউরোপীয় শক্তি ভারতে পদার্পণ করে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করার জন্য। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা। এই ঔপনিবেশিক শাসনই পরবর্তীকালে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রেক্ষাপট রচনা করেছিল, এই জিনিসটা জানবে। ওকে, এই ইউরোপীয়দের আবির্ভাবকাল পড়তে গেলে আমাদের প্রথমেই যে জানতে হবে যে সমস্ত কোম্পানিগুলো ইউরোপ থেকে এসে ভারতে ঘাঁটি গেড়ে বসেছিল এবং আমাদের এখানে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের ব্যবসা বাণিজ্যগুলোকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই সমস্ত কোম্পানির নামগুলো তোমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? এক্সামে এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘাঁটো তাহলে দেখতে পাবে এখান থেকে প্রশ্ন একদম 100% আসছে, তাই এইগুলোকে তোমাদের অ্যাভয়েড করলে চলবে না। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথমে যে কোম্পানিটা আমাদের ইউরোপ থেকে ভারতে এসেছিল সেটা হচ্ছে পর্তুগিজ। মানে তোমাদের 5টা কোম্পানির নাম দেবো আমি আজকে। ওকে, এই 5টা কোম্পানির নাম এবং তাদের প্রতিষ্ঠা সাল এবং তাদের হেডকোয়ার্টার বা ক্যাপিটাল কোথায় ছিল এটা একদম মুখস্থ রাখবে, কেননা এখান থেকে এক্সামে প্রশ্ন তোমাদের আসবেই। তাহলে ফার্স্টেই আমরা যেটা জানবো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, এই কোম্পানিটা ভারতে আসে কত সালে আসে? 1498 ভারতে এসেছিল। এখানে এসে প্রতিষ্ঠা করলে হচ্ছে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের হেডকোয়ার্টার বা ক্যাপিটাল বলতে পারো দুটো। তাদের হচ্ছে প্রথমে ছিল কোচিন, যেটা 1510 থেকে 1530 পর্যন্ত ছিল। পরবর্তীকালে কোচিন থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছিল গোয়াতে, যেটা 1530 থেকে 1961 সাল পর্যন্ত ছিল। ক্লিয়ার হলো? এটা কিন্তু একদম মনে রাখবে। নেক্সট যে কোম্পানিটা ভারতে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, যেটা 1600 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রতিষ্ঠা করলো 16 সালে, তাদের যে হেডকোয়ার্টার ছিল সেটা কি জানবে না? ওয়েস্ট কোস্ট, অর্থাৎ পশ্চিম যে বন্দরগুলো ছিল, সুরাটে তাদের হেডকোয়ার্টার গড়ে তুলেছিল এবং বোম্বেতে। সালগুলো পাশে দেওয়া রয়েছে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। এবং ইস্ট কোস্টের মধ্যে ছিল হচ্ছে করমণ্ডল আর হচ্ছে মাসুলিপত্তনম। ওকে, আর মাদ্রাস। আর বেঙ্গলে অর্থাৎ বাংলার মধ্যে ছিল হচ্ছে আন্ডার মাদ্রাস আর হচ্ছে ক্যালকাটা। ক্যালকাটাটা খুবই আসে এক্সামে। 3টে পার্টি ইংরেজরা হচ্ছে ভাগ করেছিল, একটা ওয়েস্ট কোস্ট, একটা ইস্ট কোস্ট, একটা হচ্ছে বাংলা। ক্লিয়ার হলো বিষয়টা? এরপর যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1602 প্রতিষ্ঠা হয়েছিল। এদের ইস্ট কোস্ট বলতে ছিল হেডকোয়ার্টার বা ক্যাপিটাল বলতে পারো, সেটা হচ্ছে করমণ্ডল আর পুলিকটে ছিল। আর ছিল হচ্ছে নেগাপট্টনম। আর বাংলার মধ্যে ছিল হচ্ছে হুগলি। ক্লিয়ার হলো? হুগলি কত সালে এটাও মনে রাখবে। আর ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ বলতে দিনেমার যেটাকে বলা হয়, সেই দিনেমার কোম্পানিটা হচ্ছে 1616 সালে প্রতিষ্ঠা করেছিল ভারতে এসে। এটা হচ্ছে বাংলার যে শ্রীরামপুর যে অঞ্চলটা আছে হুগলির, সেখানে তারা প্রতিষ্ঠা করেছিল। সালটাও দেওয়া রয়েছে পাশে, এটা করবে। আর ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1664 সালে প্রতিষ্ঠা করেছিল ভারতে এসে তাদের সাম্রাজ্য। তাদের হেডকোয়ার্টার বা ক্যাপিটাল বলতে পারো সুরাটে তারা প্রথম প্রতিষ্ঠা করে, পরবর্তীকালে যেটা পন্ডিচেরিতে নিয়ে যায়। ওকে, সালটাও পাশে দেওয়া রয়েছে। এই ছকটা তোমরা অবশ্যই প্রথমে ইউরোপীয়দের আবির্ভাবকাল জানতে গেলে এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে। লুসিয়েন্টে তোমাদের এই চারটা পেয়ে যাবে। এখানেও তোমাদের কিন্তু আমি সেটা করিয়ে দিলাম। কেন দিলাম? এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা একটা পাবে এক্সামে, তো এই জিনিসটাকে জানতে হবে। এবার আমরা জেনে নেব একটা একটা করে কোম্পানি সম্পর্কে ডিটেলসে। অবশ্যই জানতে হবে পর্তুগিজ সম্পর্কে, না জানলে তোমাদের কিন্তু অনেক প্রশ্নই কিন্তু না জানা রয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা জেনে নিই পর্তুগিজ সম্পর্কে। ভাস্কো ডা গামা ইউরোপ থেকে ভারতে কেপ রুট মানে অন্তরীপ আবিষ্কার করেছিলেন। এটা তোমরা সকলেই কম বেশি জানো।
যে ভাস্কো ডা গামা প্রথম হচ্ছে আমাদের ভারতের এই কেপ রুট বা অন্তরীপটা আবিষ্কার করেছিল। তিনি 17ই মে 1498 তারিখে কালিকট বন্দরে এসে পৌঁছান। এই প্রশ্নটা কোন এক্সামে আসেনি? প্রত্যেকটা এক্সামে আসে যে ভাস্কো ডা গামা ভারতে এসে পৌঁছেছিলেন কত সালে? 1498-তে। এবং এটাও মনে রাখবে 17ই মে, ওকে, কালিকট বন্দরে এসে পৌঁছান। সেই সময় কালিকটের হিন্দু শাসক দ্বারা অভ্যর্থনা লাভ করেছিল এই ভাস্কো ডা গামা। অর্থাৎ সেই সময় কালিকটের যে হিন্দু শাসক ছিল তার নাম হচ্ছে জামোরিন। এই জামোরিন হচ্ছে কালিকটের সেই সময় রাজা ছিল। সেই জামোরিন হচ্ছে ভাস্কো ডা গামাকে অভ্যর্থনা জানায়। ক্লিয়ার হলো বিষয়টা? নেক্সট তোমাদের আরও ইনফরমেশান দেব। এর ফলে কালিকট, কোচিন, কান্নানরে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এই ভাস্কো ডা গামা। অর্থাৎ পর্তুগিজরা তাহলে কোথায় কোথায় তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করলো? কালিকট করলো, কোচিন করলো এবং কান্নানরে করলো। এটা কিন্তু অবশ্যই তোমরা জানবে। ওকে, নেক্সট তোমাদের আরেকটা জিনিস জানতে হবে। কোচিন ছিল ভারতের পর্তুগিজদের আদি রাজধানী। এখান থেকেও প্রশ্ন আসে। ওকে, পরে সেটা গোয়ায় প্রতিস্থাপন করা হয়েছিল। একটু আগেই তোমাদের যে ইনফরমেশনটা দিচ্ছিলাম, যে চারটা তোমাদের দিলাম, সেখানে আমি তোমাদের বললাম যে কোন সালে ক্যাপিটাল বা হেডকোয়ার্টারগুলো ছিল। সেখানটা তোমাদের ওই জন্য মুখস্থ করতে বলেছি, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তাহলে বুঝতে পারছো? আর একটা জিনিস দেখো, ফ্রান্সিসকো ডি আলমেইদা ছিলেন পর্তুগিজদের প্রথম গভর্নর। এই প্রশ্নটাও আসে যে পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিল? ফ্রান্সিসকো ডি আলমেইদা। ইনি হচ্ছেন পর্তুগিজদের প্রথম গভর্নর। ওকে, আলমেইদা 1505 থেকে 1509 পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। আর একটা জিনিস জেনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, নীল জলের নীতি প্রবর্তন করেছিলেন কে? এই আলমেইদাই করেছিল নীল জলের নীতি। ওকে, দ্য পলিসি অফ ব্লু ওয়াটার। তাহলে এখান থেকে বুঝতে পারলে কি কি প্রশ্ন আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, এই যে 1498 সালে যে ভাস্কো ডা গামা যে ভারতে এসেছিল ইউরোপীয় বণিক হিসাবে, ভারতের কালিকট বন্দরে যে এসেছিল, তিনি কিন্তু পরের বছরই মানে 1499, 98 এলো, 1499 কিন্তু তিনি আবার হচ্ছে প্রত্যাবর্তন করেছিল পর্তুগালে। তিনি পর্তুগাল চলে গিয়েছিলেন। তারপরে আবার ভাস্কো ডা গামা 1502 ফিরে এসেছিলেন। এইখান থেকেও আবার কিছু অ্যাডভান্স প্রশ্ন এসে থাকে যে দ্বিতীয়বার ভাস্কো ডা গামা ভারতে এসেছিল কত সালে? 1502। এইটা কিন্তু মনে রাখবে। 1498-তে প্রথম আসে, 1499-তে তিনি আবার ফিরে যান। ওকে, 1502-তে দ্বিতীয়বার আবার তিনি ভারতে আসেন ভাস্কো ডা গামা। ওকে, আর দ্বিতীয়বার এসেই কিন্তু এই কালিকট, কোচিন, কান্নানরে কিন্তু বাণিজ্য স্থাপনটা করেছিল। এটা কিন্তু 1498 এসে বাণিজ্য স্থাপন করেননি, 1502 এসে তিনি বাণিজ্য স্থাপনটা করেছিলেন। ওকে, এই ইনফরমেশানগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করবে। আরও দেখো পর্তুগিজ সম্পর্কে কিছু ইনফরমেশান। এই আলফানসো ডি আলবুকার্ক ছিলেন দ্বিতীয় পর্তুগিজ গভর্নর। দেখো, একটু আগে তোমাদের আগের স্লাইডে তোমাদের আমি বললাম যে পর্তুগিজের প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর ছিল হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা, 1505 থেকে 1509 পর্যন্ত। আর 1509 থেকে 1515 পর্যন্ত কে ছিল না? দ্বিতীয় পর্তুগিজ গভর্নর। তার নাম কি? আলফানসো ডি আলবুকার্ক। এই দুটো নামই কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। আর তিনি 1510 সালে বিজাপুরের শাসকের কাছ থেকে গোয়া দখল করে নিয়েছিল। ওকে, এটাও তোমরা জানবে। আর একটা ইনফরমেশান দেখো, নিনো দা কুনহা তার রাজধানী কোচিন থেকে গোয়ায় স্থানান্তরিত করেন। তাহলে প্রথমে তো রাজধানী ছিল পর্তুগিজদের হচ্ছে কোচিনে, পরবর্তীকালে গোয়ায় স্থানান্তর করা হয়েছিল। কে করেছিল? নিনো দা কুনহা। 1529 থেকে 1538 পর্যন্ত রাজত্ব করেছে এই নিনো দা কুনহা। ইনি হচ্ছেন তোমার রাজধানী কোচিন থেকে গোয়ায় স্থানান্তর করেন। গুজরাটের বাহাদুর শাহের কাছ থেকে দিউ এবং বেসিন অধিগ্রহণও করেছিলেন তিনি। মার্টিন আলফানসো ডি সুজা বিখ্যাত জেসুইট সাধক ফ্রান্সিসকো জেভিয়ার সঙ্গে ভারতে পৌঁছেছিলেন। এই ইনফরমেশনটা জেনে রাখবে। যারা WBCS বা ইউপিএসসির মতো এক্সামগুলো দিচ্ছ, সেখানে কিন্তু এই প্রশ্নটা আসে। ওকে, তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপ্টে তোমাদের এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কভার হয়ে গেল এখান থেকে। ওকে, এবার আমরা চলে যাব লুসিয়েন্টের যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে, সেই বইয়ের কোশ্চেন কি বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে, নিচের কোনটি ভারতের ফরাসি বসতি ছিল না? চারটে অপশান দিয়েছে, পন্ডিচেরি, মাহে, চন্দননগর নাকি গোয়া। তাহলে বলো, এই রকম ধরনের প্রশ্নগুলো আনসার দিতে গেলে তোমাদের ডেসক্রিপটিভটা একটু জানতেই হচ্ছে। ওকে, কোনটি ভারতের ফরাসি বসতি ছিল না? তাহলে এটা বলতে গেলে আগে ফরাসি বসতি কোনগুলো ছিল সেটা তো জানতে হবে, তবে তো তুমি এটা আনসার করতে পারবে। এটা রাইট আনসার হবে গোয়া। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ফরাসিদের বসতি বা বাণিজ্য কেন্দ্র কোনগুলো ছিল? পন্ডিচেরি ছিল, চন্দননগর ছিল, সুরাট ছিল, মাহে ছিল, মুসলিপত্তনম ছিল। এগুলো ফরাসিদের বসতি। বোঝা গেল? এবার তাহলে গোয়া কার ছিল? গোয়া ছিল পর্তুগিজদের। পর্তুগিজদের বসতিগুলো জেনে রাখবে, কালিকট, কোচিন, কুইনল, ম্যাঙ্গালোর, দিউ, গোয়া, সুরাট, দমন, ভাবানগর, সান্থোম, চট্টগ্রাম, হুগলি, ব্যান্ডেল, এগুলো পর্তুগিজদের বসতি ছিল বা বাণিজ্য কেন্দ্র ছিল। ক্লিয়ার হলো বিষয়টা?
এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। এখান থেকে প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, বিভিন্ন অপশান তুলে দিয়ে তোমাদের প্রশ্ন আসবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 2 নম্বর কি বলছে, ভারতে পর্তুগিজ সংস্কৃতির নিদর্শন কোথায় পাওয়া যায়? কালিকট, কান্নানড়ে, কোচিনে নাকি গোয়াতে? তাহলে ভারতে পর্তুগিজ সংস্কৃতির নিদর্শন পাওয়া যায় হচ্ছে গোয়াতে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, গোয়াতে পাওয়া যায় সাংস্কৃতিক নিদর্শন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের আমি ব্যাকেটে এই সালটা দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি? তার কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসতে আমি দেখেছি, তাই তোমাদেরকে এইটা আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে রেখেছি এই প্রশ্নের সাথে। তোমাদের লুসিয়েন্টে কিন্তু এই সালটা দেওয়া ছিল না, আমি সালটা অ্যাড করে দিয়েছি এক্সট্রা করে, কেননা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল সেটা তোমরা যখন জানবে, অর্থাৎ ওয়ারেন হেস্টিং ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইনি হচ্ছেন 1774 থেকে 1785 পর্যন্ত রাজত্ব করেছেন। তার সময়কালটা জেনে রাখতে হবে, সময়কাল থেকে প্রশ্ন দিচ্ছে, অনেক সময় ম্যাচ করতে দেয়, অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দেয়, তো এইগুলো তোমাদের জানতে হবে। এবার যদি এই প্রশ্নটা এইভাবে আসতো যে বাংলার শেষ গভর্নরকে, তাহলে কোনটা আনসার হতো? বাংলার শেষ গভর্নরও হচ্ছে ওয়ারেন হেস্টিং। ওকে, ইনি মানে ওয়ারেন হেস্টিং হচ্ছে বাংলার শেষ গভর্নর ছিলেন এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। 1772 থেকে 1774 পর্যন্ত গভর্নর ছিল, আর 74 থেকে 85 পর্যন্ত গভর্নর জেনারেল ছিল বাংলার। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে এই ওয়ারেন হেস্টিং সম্পর্কে, এনার সময়তেই হচ্ছে 1772 দৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটে এই ওয়ারেন হেস্টিংই করেছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, এটাও কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস জেনে রাখবে, এই ওয়ারেন হেস্টিংয়ের সময় হচ্ছে তোমার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, আর এখানে দেখো আর একটা অপশান সি এ দেখো ছিল উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং কে ছিল বলো তো? উইলিয়াম বেন্টিং ছিল হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, কোন অ্যাক্ট অনুযায়ী এটা করা হয়েছিল? এটা হচ্ছে চার্টার অ্যাক্ট অনুসারে, কেননা লর্ড উইলিয়াম বেন্টিংই ছিল হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল, তাকে আবার এই চার্টার অ্যাক্ট অনুসারে ভারতের প্রথম গভর্নর জেনারেল করা হলো। এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। ওকে, এটা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রেখেছি বাংলার শেষ গভর্নর, যেটা একটু আগে তোমাদের আমি বলে দিয়েছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 4 নম্বর, বাণিজ্যের জন্য প্রথম ইউরোপীয়রা কে ভারতে পৌঁছান? পর্তুগিজরা, ব্রিটিশরা, ডাচরা নাকি ফ্রান্সরা অর্থাৎ ফরাসিরা? বাণিজ্যের জন্য প্রথম ইউরোপীয় হিসাবে ভারতে পৌঁছেছিলেন অবশ্যই পর্তুগিজরা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ভাস্কো ডা গামা পৌঁছেছিল 1498 খ্রিস্টাব্দের 17ই মে। এবার দেখো, এই পর্তুগিজদের প্রথমেতে পৌঁছেছিল এবং পর্তুগিজ সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি, কিন্তু ব্রিটিশ সম্পর্কে আমাদের কিন্তু একটু ইনফরমেশন জেনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, চলো আমরা সেই ব্রিটিশ সম্পর্কে একটু জেনে নিই, অর্থাৎ ইংরেজ সম্পর্কে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য প্রতিষ্ঠা করার আগে জন মিলডহন, একজন বণিক অভিনেত্রী, প্রথম ইংরেজ ব্যক্তি যিনি 1599 সালে ভারতীয় বণিকদের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে স্থলপথে ভারতে এসেছিলেন। তাহলে কত সালে এসেছিল? 1599-তে প্রথম ইংরেজ ব্যক্তি হিসাবে এসেছিল, বণিক হিসাবে, মানে একজন বাণিজ্য করার বণিক হিসাবে তিনি কিন্তু ভারতের স্থলপথে ভারতে এসেছিলেন। ক্লিয়ার হলো? এই জিনিসটা কিন্তু তোমাদের জানবে, এখান থেকে প্রশ্ন আসে। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিজ, এই যে পুরো নামটা যে পড়লে, এটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত ছিল। 1600 সালে এটা গঠন করা হয়েছিল। এই 1600 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার নামটা কি ছিল একটু জেনে রাখবে। ওকে, একটু বড় নামটা, দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিজ, এতখানি নাম। ওকে, এই নামটা কিন্তু একটু মনে রাখবে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত, কোম্পানির নামটা এটা। ওকে, যেটা 1600 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, আরও কিছু জেনে নাও ইনফরমেশান। ক্যাপ্টেন উইলিয়াম হকিং সুরাটে একটি কারখানা খোলার অনুমতি নিয়ে জাহাঙ্গীরের দরবারে আসেন কত সালে? 1609 সালে। এই প্রশ্নটা প্রত্যেকটা এসএসসির এক্সামে রিপিট হয়েছে। ওকে, এছাড়া ডব্লিউবিসিএস, ইউপিএসসি সেখানেও রিপিটেড প্রশ্ন এটা। ওকে, জাহাঙ্গীরের দরবারে কে এসেছিল? ক্যাপ্টেন উইলিয়াম হকিংস এসেছিল। ওকে, সুরাটে একটা কারখানা স্থাপন করবে বলে দাবি নিয়ে। জাহাঙ্গীর ইংরেজদের সুরাটে একটা কারখানা নির্মাণের অনুমতি দিয়ে একটি ফরমান জারি করেছিল। সেই ফরমানটা কত সালে জারি করলো? 1613-তে। ওকে, এরপর দেখো আর একটা ইনফরমেশান, স্যার থমাস রো 1615 সালে জাহাঙ্গীরের দরবারে প্রথম জেমসের দূত হিসেবে ভারতে এসেছিলেন। এই প্রশ্নটাও আসে, কে জেমসের দূত হিসেবে ভারতে এসেছিলেন? স্যার থমাস রো। কত সালে? 1615 সালে। কার দরবারে এসেছিল? জাহাঙ্গীরের দরবারে এসেছিল। আবার প্রশ্নটা এইভাবেও আসে, জাহাঙ্গীরের দরবারে কে এসেছিল? স্যার থমাস রো এসেছিল। ওকে, বাণিজ্য এবং বিভিন্ন অংশে বা সাম্রাজ্যের কারখানা স্থাপনের অনুমতি পাওয়ার জন্য। কিসের জন্য এসেছিল? বাণিজ্যের বা সাম্রাজ্যের কারখানা স্থাপনের অনুমতি পাওয়ার জন্য এসেছিল স্যার থমাস রো। ক্লিয়ার হলো? এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে,
এরপর আর একটা ইনফরমেশন জেনে রাখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজারা নিয়ে প্রথম চার্লসের কাছ থেকে বোম্বে অধিগ্রহণ করে। এই প্রশ্নটাও আসে যে বোম্বে অধিগ্রহণ করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে? প্রথম চার্লসের কাছ থেকে। জেরাল্ড আঙ্গিয়ার 1669 থেকে 1677 সাল পর্যন্ত এর প্রথম গভর্নর ছিলেন। এটাও কিন্তু মনে রাখবে নামটা, জেরাল্ড আঙ্গিয়ার। এগুলো তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপ্টে তোমাদের এই ইনফরমেশনগুলো রয়েছে, আমি সেগুলি তোমাদের বাংলায় করিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। ওকে, 1690 সালে জব চার্নক সুতানাটিতে একটি কারখানা স্থাপন করেন এবং সুতানাটি, কলিকাতা ও গোবিন্দপুর 3টি গ্রামের জমিদারি ব্রিটিশরা অধিগ্রহণ করে 1698-তে। এই প্রশ্নটা দেখবে এক্সামে আসে, কলকাতা শহর পরিণত হয়েছে কোন তিনটি গ্রাম বা এলাকাকে নিয়ে? সুতানাটি, কলিকাতা আর গোবিন্দপুর, তিনটাকে মিলে তৈরি হয়েছে কলকাতা। ওকে, সুতানাটি কারখানাটি 1696 সালে সুরক্ষিত করার জন্য এবং নতুনভাবে সুরক্ষিত বসতির নাম 1700 সালে ফোর্ট উইলিয়াম রাখা হয়েছিল। এই 1700 সালে ফোর্ট উইলিয়াম গঠন করা হয়। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। ওকে, এই ইনফরমেশনগুলো তোমরা যদি জেনে রাখো তোমাদের অনেক প্রশ্নের আনসার দিতে সুবিধা হয়ে যাবে। ওকে, 1694 সালে ব্রিটিশ পার্লামেন্টের পূর্ব বাণিজ্য করার জন্য সমস্ত ইংরেজদের সমান অধিকার দিয়ে একটি প্রস্তাব পাস করা হয় যে সমস্ত ইংরেজদের সমান অধিকার থাকবে। একটি নতুন প্রতিদ্বন্দ্বী কোম্পানি ইংলিশ কোম্পানি অব মার্চেন্টস ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল। যে কোম্পানির নামটা প্রথমেই বলেছিলাম 1600 সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা গঠন হয়েছিল, সেই কোম্পানির নাম এটা। ওকে, আর একটা ইনফরমেশন দেখো, কোম্পানির চূড়ান্ত একত্রীকরণ 1708 সালে দ্য ইউনাইটেড কোম্পানি অব মার্চেন্টস অব ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ শিরোনামে আসে। তাহলে দেখো এই কোম্পানির নামটা শিরোনামে কত সালে এসেছিল? এটা হচ্ছে 1708 সালে। এই কোম্পানি 1858 সাল পর্যন্ত তার অস্তিত্ব অব্যাহত ছিল। কত সাল পর্যন্ত এই কোম্পানির অস্তিত্ব ছিল? 1858 পর্যন্ত ছিল। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। তোমরা এই ইনফরমেশনগুলো লুসিয়েন্টে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে ইংরেজ সম্পর্কে তোমাদের ডিটেলস ইনফরমেশনটা বোঝা গেল। এবার আমরা পরবর্তী অবজেক্টিভের প্রশ্নে চলে যাব। 5 নম্বর, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কত সালে? দেখো, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে, প্রথমে যে 4টা পড়েছো সবাই আনসার করতে পারবে। এটা রাইট আনসার হবে 1664। কোন অপশানে আছে? দেখো অপশান সি আছে। ওকে, পাশে তোমাদের আরেকবার 4টা দিয়ে দিয়েছি। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1498 প্রতিষ্ঠা হয়েছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে, ডাচ হচ্ছে তোমার 1602 সালে, ডেনিশ বা দিনেমার হচ্ছে 1616-তে, আর ফ্রান্স বা ফরাসি হচ্ছে তোমার 1664-তে। এই কটা সাল একদম মুখস্থ রাখবে, এক্সামে প্রশ্ন আসছে। দেখতে পেয়েছো তোমাদের 5 নম্বর লুসিয়েন্টের প্রশ্নটাও কিন্তু ছিল, এটাও প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। ওকে, চলো পরবর্তী লুসিয়েন্টের প্রশ্নে চলে যাব। 6 নম্বর, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে একটি স্থায়ী কারখানা স্থাপন করে, সেটা কত সালে? দেখো এই মাত্র তোমাদের আমি ডিটেলস ইনফরমেশন দেওয়ার সময় বললাম যে সুরাটে একটা কারখানা স্থাপন করেছিল তারা। এই সুরাটে কারখানা স্থাপন করেছিল কত সালে জিজ্ঞাসা করেছে। কত সালে হবে? 1613-তে। কোন অপশানে আছে? অপশান বি এতে হচ্ছে রাইট আনসার। 1609 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে এসেছিল যে সুরাটে একটা বাণিজ্য কুঠি তাকে যেন নির্মাণ করতে দেওয়া হয়। বাদশাকে অনুরোধ করছিল, তাকে 400 মনসবদারি পদ প্রদান করা হয় এবং 1613 খ্রিস্টাব্দে বাণিজ্য কুঠি নির্মাণের অধিকার দেওয়া হয় সুরাটে, যে তুমি একটা বাণিজ্য কুঠি নির্মাণ করতে পারো। জাহাঙ্গীর অনুমতি দিয়েছিল এটা। ওকে, সেটা কত সালে? 1613-তে। কিন্তু অনেকে কনফিউজ হয়ে যদি অপশানে 1609 থাকে তখন কিন্তু কনফিউজ হয়ে অনেকে 1609-তে দাগ দিয়ে দিচ্ছে। না, 1609-এ ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি চাইতে এসেছিল, যে আমাকে অনুমতিটা দেয়া হোক, সেটা হচ্ছে 1609-এ। আর অনুমতি দিয়েছিল হচ্ছে 1613-তে জাহাঙ্গীর। তাহলে বোঝা গেছে। এবং স্থায়ী কারখানা স্থাপন করা হয়েছিল 1613-তেই, 1609-এ নয়। 1609-এ অনুমতি চাইতে এসেছিল ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 7 নম্বর, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের অবসান ঘটে কত সালে? এইটাও তোমাদের আমি ইংরেজটা যখন আমি পড়াচ্ছিলাম একটু আগে তোমাদের সেখানে ইনফরমেশনটা দিয়েছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের অবসানটা কত সালে হলো। এটা হচ্ছে 1858-এ হয়েছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, এই ইংরেজরা যখন ভারতে এসেছিল বাণিজ্য করার জন্য, সেখানে ফারুকশিয়ারের ফরমান একটা জারি হয়েছিল। অনেকেই জানো তোমরা 1717 খ্রিস্টাব্দে স্যার জন শারমন, ওকে, যেটাকে বলা হয় অনেক সময় সুরম্যান, ওকে, ফারুকশিয়ারের ফরমানের মাধ্যমে বাদশাহকে বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। এটাকে কি বলা হয়? ফারুকশিয়ারের ফরমান বলা হয় এটাকে। এটা এই ইংরেজদের সময়তেই হয়েছিল 1717 সালে। ওকে, এটা কিন্তু মনে রাখবে, এখানটা তোমাদের ইম্পর্টেন্ট, নোট করবে এগুলো। যেগুলো এক্সট্রা যে ইনফরমেশনগুলো দিচ্ছি তোমাদের, এগুলো অবশ্যই নোট করবে, তোমাদের কাজে লাগবে এক্সামে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 8 নম্বর, দেখো এইটাও খুব ইম্পর্টেন্ট। ওয়ান্ডিয়াসের যুদ্ধ
এর মধ্যে সংগঠিত হয়েছিল, অর্থাৎ কাদের মধ্যে ওয়ান ডিয়াসের যুদ্ধ সংগঠিত হয়েছিল বলতে হবে। পাশে দেখো সালটা দেওয়া রয়েছে, এখান থেকে তাহলে দুটো প্রশ্ন কভার হয়ে গেল যে ওয়ান ডিয়াসের যুদ্ধ কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল। 1760 হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। কোন অপশান আছে? অপশান বি এ। ওকে, ক্লিয়ার হলো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 9 নম্বর। পর্তুগিজদের কাছ থেকে ইংরেজরা বোম্বাই অধিগ্রহণ করেছিল কত? রাইট অ্যান্সার হবে 1661-তে। মনে পড়ছে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু বারবার এক্সামে রিপিট হওয়া প্রশ্ন। পর্তুগিজদের কাছ থেকে ইংরেজরা বোম্বাইকে অধিগ্রহণ করে নিয়েছিল 1661-তে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বে অধিগ্রহণ করে এবং এটিকে বোম্বে প্রেসিডেন্সির নাম দেয়। কি নাম দেয়? বোম্বে প্রেসিডেন্সি, নামটা মনে রাখবে। যখন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস 1661 সালে পর্তুগিজ রানী ক্যাথরিনের সাথে তার বিবাহের জন্য পর্তুগাল থেকে যৌতুকের অংশ হিসাবে এই বোম্বেকে নিয়েছিল। এই ইনফরমেশনটা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না, যারা জানো না অবশ্যই তোমরা নোট করবে। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর। মুঘল আমলে নিচের কোন ব্যবসায়ী প্রথম ভারতে আসে? প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে। মুঘল আমলে বলেছে নিচের কোন ব্যবসায়ী প্রথম ভারতে আসে? পর্তুগিজ, ইংরেজ, ডাচ নাকি হচ্ছে ফরাসি? রাইট অ্যান্সার হবে ইংরেজ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মুঘল আমলে ইংরেজরা প্রথম ভারতে এসেছিল এই 4 জনের মধ্যে। ওকে, যেন ভুল করে আবার পর্তুগিজ করে দিও না, এখানে বলেছে মুঘল আমলে ইংরেজরা আসে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর। মাসুলিপত্তনমে ফরাসি কারখানা স্থাপনের অনুমতি দেয় কে? এটা রাইট অ্যান্সার হবে আবদুল্লাহ কুতুব শাহ হচ্ছে দিয়েছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, মাসুলিপত্তনমে ফরাসি কারখানা স্থাপনের অনুমতি। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, 1658 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুটির স্থাপন হয়। এখান থেকে প্রশ্ন আসে, প্রথম ফরাসি বাণিজ্য কুটির স্থাপন হয়েছিল কোথায়? সুরাটে। কত সালে? 1668 সালে। ওকে, তাহলে বোঝা গেল এইটা। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 12 নম্বর। ভাস্কো ডা গামা ভারতে যাওয়ার সমুদ্রপথ আবিষ্কার করেছিল নিম্নলিখিত বছরে। অর্থাৎ ভাস্কো ডা গামা ভারতে যাওয়ার যে সমুদ্রপথ সেটা আবিষ্কার করেছিল কত সালে বলতে হবে। এটা সকলের আনসার করা উচিত। 1498। কোন অপশান আছে? অপশান এ তে। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর। এটা ম্যাচ করতে দিয়েছে। বাম দিকে দিয়েছে কোম্পানির নাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, ডান দিকে দিয়েছে তোমাদের কারখানাগুলোর নাম, ফ্যাক্টরিগুলো দিয়ে তোমাদের কোড দিয়েছে, দিয়ে ম্যাচ করে বলতে হবে কোনটা হবে রাইট অ্যান্সার। এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটা ম্যাচ করলে দেখো, তোমাদের ম্যাচ করে আমি দেখিয়ে দিচ্ছি। ফরাসি যেটা আছে এর সাথে হবে হচ্ছে পন্ডিচেরি, ইংরেজ যেটা আছে সেটা হবে হুগলি, আর তাজ বা ওলন্দাজ যেটা আছে সেটা হবে হচ্ছে তোমার মাসুলিপত্তনম, আর পর্তুগিজ যেটা আছে সেটা হবে কালীঘট। ওকে, সেটা কোন অপশানে মিলছে দেখো? অপশান সি এ। তাই অপশান সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ম্যাচগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা তোমাদের সিডিএস বা এনডিএ এক্সামে তোমাদের এই রকম প্রশ্নগুলো এসেছে, তা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা জানতে পারছো যে কোন কোম্পানি কোথায় তাদের ফ্যাক্টরি করেছিল। এটা কিন্তু অনেক বুঝে আনসার করতে হবে। ওকে, তাই এটা কিন্তু কনফিউজ হয়ে যাওয়ার মতো একটা প্রশ্ন, ভালো করে দেখে আনসার করবে। চলো পরবর্তী প্রশ্ন 14 নম্বর। এই দেখো, এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের রিসেন্ট তোমাদের রেলেতেও দিচ্ছে, এনটিপিসিতে। আর এরকম ধরনের প্রশ্নগুলো মেনলি আসে তোমাদের সিডিএস, এনডিএ এই সমস্ত এক্সামগুলোতে বা ইউপিএসসিতে। ওকে, দেখো কি বলছে, একটা দাবি একটা কারণ দিয়েছে, দিয়ে কোড দেবে, আনসার করতে হবে। ওয়ান ডিয়াসের যুদ্ধ তথা তৃতীয় কর্ণাটকী যুদ্ধে ফরাসিরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়, এটা দাবি করছে। দিয়ে কারণটা দেখাচ্ছে তোমাদের ভারতীয় শাসকরা ফরাসিদের সমর্থন করেন। দিয়ে তোমাদের নিচে কোড দিয়েছে। এ এবং আর উভয়ই সত্য। এ বলতে দাবিকে বোঝাচ্ছে, আর বলতে তোমার মানে রিজন অর্থাৎ কারণটা বোঝাচ্ছে। ওকে, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। মানে কারণটা যেটা দেখাচ্ছে অর্থাৎ ভারতীয় শাসকরা ফরাসিদের সমর্থন করেনি, এইটার কারণ নাকি ওয়ান ডিসের যুদ্ধে তথা তৃতীয় কর্ণাটকী যুদ্ধে ফরাসিরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল। অপশান বি বলছে এ এবং আর উভয়ই সত্য কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, আর এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য। রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। ভারতীয় শাসকরা ফরাসিদের সমর্থন করেনি, এটা ভুল, এটা কখনোই ঠিক নয়। অবশ্যই সমর্থন করেছিল ফরাসিদের ভারতীয় শাসক। ওকে, এটা হচ্ছে ভুল, তাই এই জন্য অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ওয়ান ডিসের যুদ্ধ একটু জেনে নেব। 1760-এর 22শে জানুয়ারি ওয়ান ডিসের যুদ্ধ হয়েছিল। ওয়ান ডিসের যুদ্ধ ছিল 1760 সালের ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে ভারতের একটা যুদ্ধ। একটু আগে একটা প্রশ্ন ছিল ওয়ান ডিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। ওকে, যুদ্ধটি ফরাসি এবং ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের মধ্যে সংগঠিত তৃতীয় কর্ণাটকীর যুদ্ধের একটা অংশ ছিল হচ্ছে ওয়ান ডিসের যুদ্ধ। ওকে, যেটি নিজেই বিশ্বব্যাপী 7 বছরের যুদ্ধের একটা অংশ। দেখো এখানে একটা জিনিস জেনে রাখবে, তৃতীয় ইঙ্গো ফরাসি যে যুদ্ধটা হয়েছিল না, মানে তৃতীয় কর্ণাটকী যুদ্ধটা, যেটা হচ্ছে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। 1756 থেকে 1763 পর্যন্ত এই সপ্তবর্ষব্যাপী ইউরোপে যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধেরই একটা অংশ হচ্ছে ওয়ান ডিয়াসের যুদ্ধ, যেটা তৃতীয় কর্ণাটকী যুদ্ধের অংশ।
ওয়ানডিসের যুদ্ধ ছিল ফরাসিদের দ্বারা তামিলনাড়ুতে বর্তমানে ভান্দাবাসী দুর্গ অধিগ্রহণ করার একটা প্রচেষ্টা। তাহলে কী কারণে যুদ্ধটা হয়েছিল এটাও কিন্তু জেনে রাখবে, প্রশ্ন কিন্তু আসে। ওয়ানডিসের যুদ্ধটা ছিল ফরাসিদের দ্বারা তামিলনাড়ুতে অর্থাৎ বর্তমানে যেটা ভান্ডাবাসী সেই দুর্গকে অধিগ্রহণ করার একটা প্রচেষ্টা ছিল এই ওয়ানডিসের যুদ্ধ, তাই এটা কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভারতে ঔপনিবেশিক সময়ের উল্লেখ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একাধিপত্য শেষ হয়েছিল কোন আইনের অনুযায়ী? অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একদম একাধিপত্য রাজত্ব শুরু করে দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একদম একাধিপত্য যে রাজত্ব, তাদের একদম জুলুম, এইটা একদম শেষ করে দেওয়া হয়েছিল কোন আইন অনুযায়ী? 1833 সালে সনদ আইন অনুযায়ী। ভালো করে দেখবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, চার্টার অ্যাক্ট 1833। এবার দেখো এখানে অপশানে ছিল, দেখো চার্টার অ্যাক্ট 1830, তাই চার্টার অ্যাক্ট 4-5টা চার্টার অ্যাক্ট ছিল, তাই অপশান দেখে আনসার করবে 1833 সালের যে চার্টার অ্যাক্টটা ছিল সেইটাতে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য একাধিপত্য শেষ হয়েছিল। এটা কিন্তু ভালো করে মনে রাখবে সালটা, কেননা তুমি হয়তো জেনে রেখে যে চার্টার অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। চার্টার অ্যাক্ট অনেকগুলো ছিল, 1813, 1833, এরকম আরও 4টে ছিল। ওকে, তাই সমস্তটা জেনে আনসার করবে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই প্রশ্নগুলো। বোঝা গেল? আর তোমাদের এই অ্যাক্টগুলো সম্পর্কে আমি পরে অন্য একটা ক্লাসে তোমাদের করাবো, যখন আমি তোমাদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ক্লাসটা করাবো, তখন হচ্ছে তোমাদের এই অ্যাক্টগুলো সম্পর্কে আমি ডিটেলসে তোমাদের আমি করাবো। ওকে, তাই এখন আর এই অ্যাক্টগুলো সম্পর্কে আর করাচ্ছি না। ওকে, নাহলে একটা ক্লাসের মধ্যে সমস্তটা করাতে গেলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। লুসিয়েন্টে 16 নম্বর। 1717 সালে নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য রাজকীয় আদেশ জারি করেছিল? দ্বিতীয় শাহ আলম, জাহানদার শাহ, বাহাদুর শাহ নাকি ফারুক সিয়া? তাহলে 1717 সালে নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য রাজকীয় আদেশ জারি করেছিল? ইনি হচ্ছে ফারুক সিয়া। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, একটু আগে তোমাদের ফারুক সিয়ারের যে ফরমানটা জারি করেছিল বললাম না 1717-তে, সেইটাই এটা। ওকে, প্রশ্ন তাহলে কতভাবে আসছে তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর। কেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তার প্রভাব বজায় রাখতে ব্যর্থ হয়েছিল? তাহলে ডাচ যে কোম্পানিটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা ভারতে তার প্রভাব বজায় রাখতে ব্যর্থ হয়েছিল কেন? 4টে তোমাদের অপশান দিয়েছে, 4টের মধ্যে সঠিক হবে অপশান ডিটা। ইংরেজ বাহিনী তাদের ডাচদের ভারত ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ওকে, এটা হচ্ছে তার কারণ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 18 নম্বর। বাংলার হুগলিতে প্রথম ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে প্রদান করেছিল? এই প্রশ্নটা স্টেট এক্সামের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেন্ট্রালের এক্সামগুলোতেও খুব গুরুত্বপূর্ণ, বারবার রিপিট হয় যে বাংলার হুগলিতে প্রথম ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে প্রদান করেছিল? শাহ সুজা, সুজাউদ্দিন, মুর্শিদ কুলি খাঁ নাকি আলীবর্দী খাঁ? রাইট অ্যান্সার হবে শাহ সুজা। কোন অপশান আছে? অপশান এ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখবে, শাহ সুজা ছিল শাহজাহান ও মুমতাজের পুত্র, হচ্ছে শাহ সুজা, এটা জেনে রাখবে। তিনি বাংলা ও উড়িষ্যার রাজ্যপাল মানে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই শাহ সুজা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 19 নম্বর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তর সংসদীয় নিয়ন্ত্রণ প্রদানের জন্য প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল কোন আইন অনুসারে? দেখো এই আইনগুলো থেকে প্রশ্ন কিন্তু আসছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সংসদীয় নিয়ন্ত্রণ প্রদানের জন্য মানে পার্লামেন্টারি কন্ট্রোল এটা করার জন্য প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল কোন আইন অনুসারে? না 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, পিটসের আইন, অর্থাৎ 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী নেওয়া হয়েছিল এটা। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব 20 নম্বর। এবার বিবৃতি দিয়েছে, সেই অনুযায়ী আনসার করতে হবে। দুটো তোমাদের বিবৃতি দিয়েছে স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট পড়ে তোমাদের কোনটা সঠিক সেটা বলতে হবে। প্রথম স্টেটমেন্ট কি বলছে দেখো, 1609 সালে ডাচ পুলিকটে একটি কারখানা খুলেছিলেন। দ্বিতীয় বিবৃতি বলছে ইংরেজরা 1611 সালে মাসুলিপত্তন নামে একটি কারখানা তৈরি করেছিলেন। এর মধ্যে সঠিক কোনটা? দুটোই সঠিক নাকি একটা সঠিক নাকি কোনোটাই সঠিক না? এটা রাইট অ্যান্সার হবে 2 অনলি। কোন অপশান আছে? অপশান বিতে, অর্থাৎ 2 নম্বরটা সঠিক। ইংরেজরা 1611 সালে মাসুলিপত্তন নামে একটা কারখানা স্থাপন করেছিল, কিন্তু 1609 সালে ডাচ পুলিকটে একটি কারখানা খুলে, এইটা হচ্ছে ভুল। এটা করেনি 1609 ডাচরা পুলিকটে কারখানা স্থাপন করেনি, কিন্তু 1611 সালে মাসুলিপত্তন নামে কারখানা স্থাপন করেছিল ইংরেজরা, এটা সঠিক। তাই অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 2 অনলি। ওকে, একমাত্র 2ই সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর। কার শাসন আমলে স্যার টমাস রো বাণিজ্যিক সুবিধা পেতে মুঘল দরবারে নিয়মিত হাজিরা দিতেন? প্রশ্নটা কীরকমভাবে ঘুরিয়ে এসেছে দেখো, যে কার শাসন আমলে স্যার টমাস রো বাণিজ্যিক সুবিধা পেতে মুঘল দরবারে নিয়মিত হাজিরা দিতেন, সবসময় সেখানে থাকতো, সেখানে যে পড়েছিল একদম,
কেন না তার বাণিজ্যিক সুবিধা পাওয়ার জন্য। সেটা কার হচ্ছে শাসন আমলে সেটা বলতে হবে। টমাস লো কার শাসন আমলে এসেছিল? জাহাঙ্গীরের। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 22 নম্বর। ফ্রান্সিসকো ডি আলমেইডা কে ছিলেন? দেখো এটা প্রথমেই তোমাদের আমি সেই শুরুতে যখন আমি ডেসক্রিপটিভটা পড়াচ্ছিলাম তোমাদের আমি সেখানে আমি বলেছিলাম ফ্রান্সিসকো ডি আলমেইডা কে ছিল? ভারতের পর্তুগিজ ভাইসরয়, ভারতের ইংরেজ ভাইসরয়, ভারতের ডাচ ভাইসরয় নাকি ফরাসি ভাইসরয়? কে ছিল? এটা হচ্ছে পর্তুগিজ ভাইসরয় ছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বলেছিলাম 1505 থেকে 1509 পর্যন্ত তিনি হচ্ছে রাজত্ব করেছেন এই ফ্রান্সিসকো ডি আলমেইডা, যিনি হচ্ছেন ভারতের প্রথম পর্তুগিজ শাসনকর্তা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই 23 নম্বর। কোন ব্রিটিশ আধিকারিক সাউলিতে পর্তুগিজদের পরাজিত করেছিলেন? এই প্রশ্নটা ভালো। সাউলিতে পর্তুগিজদের পরাজিত করেছিলেন কোন ব্রিটিশ আধিকারিক? উইলিয়াম হকিংস, টমাস লো, টমাস বেস্ট নাকি জোসিয়া চাইল্ড? রাইট অ্যান্সার হবে টমাস বেস্ট। কোন অপশান আছে? অপশান সি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর। নিচের কোনটি প্রথম কর্ণাটিক যুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল? মানে তাৎক্ষণিক কারণ কোনটা ছিল কর্ণাটিক যুদ্ধের, প্রথম কর্ণাটিক যুদ্ধের? এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। ব্রিটিশদের দ্বারা ফরাসি জাহাজ গ্রহণ বা লুণ্ঠন করে নেয়, এটা হচ্ছে তোমার তাৎক্ষণিক কারণ ছিল প্রথম কর্ণাটিক যুদ্ধের। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। এবার এখানে প্রশ্ন উঠে আসে যে প্রথম কর্ণাটকের যুদ্ধ তাহলে কত সালে হয়েছিল? এই প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল তোমার 1746 থেকে 1748 পর্যন্ত। ওকে, প্রথম কর্ণাটকের যুদ্ধ। এবার এই কর্ণাটকের যুদ্ধকে আবার বলা হয় ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বা ইঙ্গো ফরাসি যুদ্ধ। ওকে, এটা কিন্তু নামটা মনে রাখবে, দুটো একই যুদ্ধ, দুটো নামে পরিচিত। ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বলা হয় এবং কর্ণাটকের যুদ্ধও বলা হয়। 3 বার হয়েছিল এই কর্ণাটকের যুদ্ধ বা ইঙ্গো ফরাসি যুদ্ধ। প্রথম কর্ণাটকী যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকী যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকী যুদ্ধ। তিনটেই তোমাদেরকে আমি ডিটেলস ইনফরমেশন দেবো লাস্টে একদম। ওকে, ধৈর্য ধরে ক্লাসটা দেখো, লাস্টে তোমাদের আমি 3টে কর্ণাটকী যুদ্ধ সম্পর্কে বর্ণনা করে দেবো। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 25 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন মুঘল সম্রাট ভারতে তাদের বাণিজ্যের সুবিধার্থে ইংরেজদের একটি গুরুত্বপূর্ণ ফরমান দিয়েছিল? এটা তোমরা সকলেই আনসার দিতে পারবে। গুরুত্বপূর্ণ ফরমান কে দিয়েছিল? ফারুক সিয়ার দিয়েছিল। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1717 সালে ফারুক সিয়ারের ফরমান জারি হয়েছিল। ওকে, কি বলেছিল সেই ফারুক সিয়ারের ফরমানে? 3000 টাকা প্রদানের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পাবে ইংরেজরা। এটাই তো ফারুক সিয়ারের ফরমান ছিল, এটাই দিয়েছিল ফারুক সিয়ার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 26 নম্বর। ভারতে প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? দেখো আবার প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে? এটা তো দেখেই আনসার করতে পারবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ফ্রান্সিসকো দি আলমেদা ছিল হচ্ছে প্রথম পর্তুগিজ ভাইসরয়। প্রশ্ন বিভিন্নভাবে আসছে এক্সামে, তুমি যদি ভালো করে ইনফরমেশনটা যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের যে কোনো প্রশ্নের আনসার তোমরা দিতে পারবে। তাই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটা করো, ভালো লাগলে একটু লাইক করো আর শেয়ারটা অবশ্যই করো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 27 নম্বর। নিম্নলিখিত শাসকদের মধ্যে একজন যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন তিনি কে ছিলেন? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন 4 জনের মধ্যে কে? এটা রাইট অ্যান্সার হবে শাহ আলম দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় শাহ আলম করেছিল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাব। 28 নম্বর। বাংলায় নিম্নলিখিত কারখানাগুলির মধ্যে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত ছিল কোনটি? তাহলে বাংলায় অনেকগুলো কারখানা স্থাপন হয়েছিল, যার মধ্যে পর্তুগিজ দ্বারা প্রতিষ্ঠিত কোনটি? কাশিমবাজার, চুঁচড়া, হুগলি নাকি শ্রীরামপুর? তাহলে পর্তুগিজদের দ্বারা সৃষ্ট হচ্ছে হুগলি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 29 নম্বর। প্রথম ইউরোপীয় হিসাবে কারা ভারতে সমুদ্র বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ওকে, সি ট্রেড। ওকে, সমুদ্র বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল ইউরোপীয়দের মধ্যে প্রথম কে? ইংরেজ, পর্তুগিজ, ফরাসি নাকি ওলন্দাজ? এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে পর্তুগিজরা। অপশান বি হবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ওকে, বোঝা গেল? এবার দেখো, আমরা ইংরেজ সম্পর্কে একটু আগে ইনফরমেশান জেনেছি, পর্তুগিজ সম্পর্কে প্রথমেই আমরা ইনফরমেশান জেনেছি, এবার আমরা কিন্তু ফরাসি সম্পর্কে একটু ইনফরমেশান জেনে নেব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কলবার্ট দ্বারা গঠন হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে, কলবার্ট। ওকে, নামটা ভালো করে মনে রাখবে। ওকে, পরবর্তী আরেকটা ইনফরমেশান দেখো ফরাসি সম্পর্কে। 1668 সালে ফ্রাঁসোয়া ক্যারন সুরাটে প্রথম ফরাসি কারখানা স্থাপন করেছিল। তাহলে সুরাটে প্রথম স্থাপন করা হয়েছিল ফরাসি কারখানা কত সালে? 1668 সালে। কে করেছিল? না হচ্ছে ফ্রাঁসোয়া ক্যারন করেছিল। এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। মাসুলিপাট্টানামে একটি কারখানা স্থাপন করেছিল ফরাসিরা 1669 সালে, এখান থেকেও প্রশ্ন আসে। আর একটা ইনফরমেশান দেখো, 1620 এবং 1642 সালের মধ্যে লোনার এবং ডুমাসের অধীনে ভারতে ফরাসি শক্তি পুনর্জীবিত হয়েছিল। ওকে, লেনোয়ার এবং ডুমাস দুজনে গভর্নর ছিল।
এদের এই দুজনের অধীনে ভারতে ফরাসি শক্তি পুনরুজ্জীবিত হয়েছিল 1720 এবং 1742 সালের মধ্যে। তারা মালাবারে মাহে, করমণ্ডলের ইয়ানাম এবং তামিলনাড়ুর করাইকাল দখল করেছিল। তাহলে কোন কোন জায়গাগুলো তারা দখল করেছিল? মালাবারের মাহে, আর করমণ্ডলের হচ্ছে ইয়ানাম এবং তামিলনাড়ুর হচ্ছে করাইকাল, এগুলো তারা দখল করেছিল 1739-এ। এটা জেনে রাখবে। আর একটা জেনে রাখবে, 1742 সালে ভারতে ফরাসি গভর্নর হিসাবে ডুপ্লেক্সের আগমনের ফলে অ্যাংলো ফরাসি সংঘর্ষের, মানে যেটাকে বলা হয় কর্ণাটকের যুদ্ধ, ওকে, সেটা সূচনা হয়, যার ফলে ভারতে তাদের চূড়ান্ত পরাজয়ও ঘটে। কত সালে? 1742 সালে। 1742 খ্রিস্টাব্দে ডুপ্লে যে ছিল না, এই ডুপ্লে বা ডুপ্লেক্স নামটা ভালো করে মনে রাখবে। এই 1742 খ্রিস্টাব্দে ডুপ্লে ভারতের গভর্নর হিসাবে নিযুক্ত হওয়ার পর ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের হচ্ছে সূচনা হয়, মানে কর্ণাটকী যুদ্ধের সূচনা হয়েছিল। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 30 নম্বর, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ইংরেজ গভর্নরকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিল? দেখো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কোন ইংরেজ গভর্নরকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিল? ওকে, রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে স্যার জন চাইল্ডকে। কোন অপশান আছে? অপশান সি। এই স্যার জন চাইল্ড বলে একজন গভর্নর ছিল ইংরেজ, তাকে ঔরঙ্গজেব বহিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 31 নম্বর, ভারতে ইউরোপীয় শক্তির প্রবেশের প্রসঙ্গে নিচের কোন বিবৃতি সঠিক নয় বলেছে? নট কারেক্ট। ভারতের ইউরোপীয় শক্তির প্রবেশের সঙ্গে 1499 সালে পর্তুগিজরা গোয়া দখল করে। অপশান বি বলছে ইংরেজরা দক্ষিণ ভারতে তাদের প্রথম কারখানা খোলেন মছলিপট্টনমে। পূর্ব ভারতে ইংরেজ কোম্পানি 1633 সালে ওড়িশায় তার প্রথম কারখানা চালু করেন। ডুপ্লেক্সের নেতৃত্বে ফরাসিরা 1746 সালে মাদ্রাজ দখল করে। তাহলে এই চারটের মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয় ভারতের ইউরোপীয় শক্তির প্রবেশের প্রসঙ্গে? এটা সঠিক নয় হচ্ছে অপশান এটা। 1499 সালে পর্তুগিজরা গোয়া দখল করে, এইটা সঠিক নয় ইউরোপীয় শক্তির প্রবেশের প্রসঙ্গে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 32 নম্বর, ভারতে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে ডাচরা তাদের প্রথম দিকের কারখানা স্থাপন করেছিল কোথায়? তাহলে প্রথম দিকের কারখানা, প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড দেখো, এটা হচ্ছে মছলিপট্টনম। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ডাচকে বলা হয় হচ্ছে ওলন্দাজ। ওকে, ডাচরা হচ্ছে 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। সালটাও কিন্তু মনে রাখবে। বোঝা গেল? এগুলো তোমরা নোট করবে, অবশ্যই তোমাদের কাজে দেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 33 নম্বর, 1611 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথম কোথায় কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল? মানে ব্যবসাকরণ করার জন্য দেওয়া হয়েছিল, ট্রেডিং পোস্ট দেওয়া হয়েছিল। 1611 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল? এটা রাইট আনসার কোথায় হবে? এটা রাইট আনসার হবে সুরাটে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এখানে সালটাও মনে রাখবে 1611 খ্রিস্টাব্দে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 34 নম্বর, নিচের কোনটি ভারতে ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ? এটা হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ, এটা হবে রাইট আনসার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ভারতে ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ ছিল ফোর্ট সেন্ট জর্জ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, এই ফোর্ট সেন্ট জর্জ হলো ভারতের প্রথম ইংরেজ দুর্গ, যা 1639 সালে আধুনিক চেন্নাইয়ের উপকূলের শহর মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে। ওকে, দুর্গটি এখন তামিলনাড়ু রাজ্যের বিধানসভার অন্যতম প্রশাসনিক সদর দপ্তর হিসাবে কাজ করে। ওকে, এইটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 35 নম্বর, নিম্নলিখিত ইউরোপীয়দের মধ্যে কারা ব্যবসায়ী হিসাবে স্বাধীনতা পূর্ব ভারতে সর্বশেষে আসেন? তাহলে স্বাধীনতা পূর্ব ভারতে, অর্থাৎ ভারত তখন স্বাধীন হয়নি, তার আগে ভারতে সর্বশেষ এসেছিল ইউরোপীয়দের মধ্যে কে? প্রশ্নটা ভালো করে বুঝে আনসার করবে। এটা রাইট আনসার হবে ফরাসিরা, ফ্রান্স। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, ভারতের স্বাধীনতার পূর্বে শেষ হচ্ছে ইউরোপীয় হিসাবে এসেছিল হচ্ছে ফরাসিরা। প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন, বুঝে না আনসার করলেই কিন্তু ভুল করে ফেলবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 36 নম্বর, কোন মুঘল সম্রাটের সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করে? খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন মুঘল সম্রাটের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিল? জাহাঙ্গীরের সময়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, প্রশ্নটা এইভাবে আসতে পারে, জাহাঙ্গীরের সময় কোন কোম্পানি ভারতে এসেছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 37 নম্বর, এখানে দেখো তোমার পন্ডিচেরি, বর্তমানে যেটাকে পুদুচেরি বলা হয়, এর প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে দেবে। 3টে বিবৃতি তোমাদের দিয়েছে, 1, 2, 3। উপরে দেওয়া বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? আগে প্রথম বিবৃতিটা পড়ো। পন্ডিচেরি দখলকারী প্রথম ইউরোপীয় শক্তি ছিল ফরাসিরা। দ্বিতীয় বিবৃতি বলছে পন্ডিচেরি দখলকারী দ্বিতীয় ইউরোপীয়রা ছিল পর্তুগিজ। 3 নম্বর বিবৃতি বলছে ইংরেজরা কখনোই পন্ডিচেরি দখল করেনি। এই 3টে দিয়ে বলছে পন্ডিচেরির প্রসঙ্গে কোন বিবৃতির সঠিক?
এটা রাইট অ্যান্সার হবে 1 অনলি, অর্থাৎ 1 নম্বরটা শুধুমাত্র সঠিক, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলতে প্রশ্ন তোমাদের এই কটাই ছিল লুসিয়েন্টের অবজেক্টিভে। তোমাদের আমি বলেছিলাম প্রশ্ন করানোর ভেতরে যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বা কর্ণাটিকের যুদ্ধটা তোমাদের আমি ডিটেলসে করিয়ে দেবো লাস্টে। এই যুদ্ধগুলো তোমাদের আমি বলে দিই, কারণ এখান থেকে প্রশ্ন আসে, সালগুলো তো বিশেষ করে করতেই হবে। দেখো 3টে যুদ্ধ হয়েছিল। আগে বলে দিই, এই ইঙ্গো ফরাসি যুদ্ধ যেটাকে অ্যাংলো ফ্রেঞ্চ হচ্ছে কনফ্লিক্ট যেটাকে বলা হয়, মানে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, এরই আর একটা নাম হচ্ছে কর্ণাটিকের যুদ্ধ। দুটো একই যুদ্ধ কিন্তু দুটো আলাদা নামে পরিচিত। ওকে, তাই ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বা কর্ণাটিক যুদ্ধ নামে পরিচিত হচ্ছে এটা। এবার তাহলে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ বা কর্ণাটকী যুদ্ধ প্রথম, এটা কত সালে হয়েছিল? 1746 থেকে 1748 পর্যন্ত হয়েছিল। এই যে সেই একটু আগে বলেছিলাম না যে 1742 খ্রিস্টাব্দে দুপ্লে ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ার পর ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব অর্থাৎ কর্ণাটিকের যুদ্ধের সূচনা হয়েছিল। সেই একটু আগে তোমাদের আমি ফরাসিটা যখন পড়াচ্ছিলাম তখন আমি বললাম সেটাই, এরপরই হচ্ছে এই দ্বন্দ্বটা শুরু হয়েছিল। ফার্স্ট হচ্ছে তোমাদের দ্বন্দ্বটা শুরু হয় ইঙ্গো ফরাসি প্রথম দ্বন্দ্ব 1746 থেকে 48 পর্যন্ত হয়েছিল। ফরাসিরা মাদ্রাজ অবরোধ করে। সেন্ট থোমের যুদ্ধে কর্ণাটিক সেনাবাহিনীর নবাব ডুপ্লেক্সের অধীনে ফরাসিদের কাছে পরাজিত হয়। আর অ্যাক্সলা স্যাপলের চুক্তি যেটা 1748 হয়েছিল, এইটার অধীনে অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধ এবং ভারতের প্রথম অ্যাংলো ফরাসি যুদ্ধ অর্থাৎ প্রথম কর্ণাটকী যুদ্ধের সমাপ্তি ঘটে। কোন চুক্তির মাধ্যমে? অ্যাক্সলা স্যাপলের চুক্তির মাধ্যমে 1748-এ। এটা প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ গেল। এবার আমরা জানবো হচ্ছে দ্বিতীয় অ্যাংলো ফরাসি যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় কর্ণাটকী যুদ্ধটা, যেটা 1749 থেকে 1754 পর্যন্ত চলেছিল। ওকে, ডুপ্লেক্স মুজাফফর জং যিনি হায়দ্রাবাদের বাসিন্দা এবং চান্দা সাহেবের যেটা কর্ণাটকী বাসিন্দা, এই এনে দুজনের সাথে সংযুক্ত হয়ে দ্বিতীয় ফরাসি যুদ্ধটা হয়েছিল। ওকে, গোহেডু, এই গোহেডু দ্বারা পন্ডিচেরি চুক্তি দ্বারা 1754-তে দ্বিতীয় অ্যাংলো ফরাসি যুদ্ধটা অর্থাৎ দ্বিতীয় কর্ণাটকী যুদ্ধটার অবসান হয়েছিল। কোন চুক্তি দ্বারা? গোহেডু দ্বারা পন্ডিচেরি চুক্তি দ্বারা। এই গোহেডু কে ছিল না? ডুপ্লেক্সের জায়গায় নতুন ফরাসি গভর্নর হিসেবে যুক্ত হয়েছিল, যে তার নাম হচ্ছে গোডেহু। ওকে, কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল মনে রাখবে, কোন চুক্তি দ্বারা অবসান হয়েছিল আর কাদের মধ্যে হয়েছিল, এইটুকুনটা জানলেই তোমাদের হয়ে যাবে। এইরকমই প্রশ্ন এখান থেকে এসে থাকে। আর তৃতীয় অ্যাংলো ফরাসি যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকী যুদ্ধটা হয়েছিল 1758 থেকে 1763 পর্যন্ত, যেটা ফরাসি কাউন্ট ডি লালি সেন্ট ডেভিড ফোর্ট দখল করেন এবং ওয়ান্ডিয়াসের ফরাসির পরাজিত হয়েছিল 1760-এ। এটি ফরাসিদের একটি নির্ধারক পরাজয় ছিল। আর প্যারিস চুক্তি যেটা, আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে সংখ্যাটা 63 হবে। ওকে, 1763, এখানেও তোমার 63 হবে। 1763 যে প্যারিস চুক্তি সেটার দ্বারা ভারতের তৃতীয় এবং চূড়ান্ত অ্যাংলো ফরাসি যুদ্ধের অবসান ঘটে, মানে তৃতীয় যে অ্যাংলো ফরাসি যুদ্ধ এবং এটাই শেষ কর্ণাটকী যুদ্ধ। এই চুক্তির মাধ্যমে অর্থাৎ প্যারিস চুক্তির মাধ্যমে পন্ডিচেরি ফরাসিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ওকে, তাই এটা কিন্তু জেনে রাখবে। তাই ইনফরমেশনগুলো জেনে রাখবে যে 3টে যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল এবং কোন চুক্তি দ্বারা অবসান করা হয়েছিল, এইগুলো জানলেই তোমাদের হয়ে যাবে। এই 3টে অ্যাংলো যুদ্ধ তোমাদের আমি দিয়ে রাখিয়েছি। বোঝা গেল তার আজকের ক্লাসটা। এই যে ভারতে ইউরোপীয়দের যে আগমন যে চ্যাপ্টারটা ছিল লুসিয়েন্টে তোমাদের, সেটা আজকে তোমাদের করালাম, টোটালটা কভার করে দিলাম। নেক্সট দিন তোমাদের মডার্ন ইন্ডিয়া শুরু হবে। ওকে, নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই যুক্ত থেকো। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আজকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এক্সট্রা ইনফরমেশান পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।